বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করিছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করিচ্ছিল রাজশাহীর। আমার চাইতে বড় নেতা ছিল, 3 বছরের বড়। ভাই কইয়াই ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর আমি শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন, এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমৈত্রীর, আর ছাত্রদলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে, কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করিচ্ছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শুনাই, বোধহয় শুনেন নাই, শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদেরকে মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলাওয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4 দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন, প্রধানমন্ত্রী একসময় জামাতে ইসলামকে পাশে বসায় রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন, এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাতে তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন, হ্যাঁ? 2018 সালের নৈশ ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নাই, আওয়ামী লীগ চাইলেও পারতো না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ। ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল, তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা ছেড়ে দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে। ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার কইরা আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান 2 ভাবে এই ধর্ম ব্যবসা করত। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো। এইটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে। এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ গ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাত কি হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাঁপাইনবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আর এক মাল দেখি। আচ্ছা বিএনপি ভাইরা, আপনারা যে নির্বাচন করছেন, ইকোনমির অবস্থা জানেন? ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন? খবরই তো নাই। অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি, আমি ভয় পাইতে চাই নাই, তাই এটা নিয়ে কিছু বলি নাই। আপনারা বলাইতেছে, আপনারা না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন। এর মধ্যে রাষ্ট্র ক্ষমতা যাবেন, পারবেন না তো চালাইতে, দেশই চালাইতে পারবেন না, টাকা নাই তো। আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য?
আপনার ছায়া মন্ত্রিসভা কই? রাষ্ট্রপ্রধান কে হবে? এইসব কি দেশবাসীর জানা উচিত না? এই যে 5 মাসে বেশি গেল, এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন? সরকারের নাকি সাহায্য করবেন, কি সাহায্য করেছেন? এই যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিছু করেছেন, এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা। আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাইবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির চাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। এই যে 31 দফা দিচ্ছেন, পুরাই তো বুলশিট। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, মনে কিছু কইলেন না। আপনাদের কইলে তো আর মনে কিছু করেন। বিএনপির 31 দফার 25 আর 26 দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা। দেখি আমি পড়ে দেখি। স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে, মানে সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হবে। স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি? এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা? আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে? আসেন এটা বুঝে দেখি। এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না। এর কারণগুলো হইলো, একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন। থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল। ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ করা সম্ভব না। জিডিপির 5% বরাদ্দ করবেন। ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন? প্রায় 12% জিডিপির। তা আপনি কেমনি করবেন? বললেই হইলো। আপনি ওদিকে বলতেছেন 5% আর বলতেছেন ইউকের মতো করবেন। বা আপনার কাপড় এতটুকু, আপনি সামনে ডাকবেন না পিছের ফুটা ডাকবেন, সেটাই তো ঠিক করতে পারেননি। আপনি তো সামনে ডাকলে পিছের ফাঁকা হয়ে থাকবে। এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার। এটা বাংলাদেশের আছে। ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের? কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার, সেটা তো বাংলাদেশের নাই। এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না। এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্যান্সার, এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে। আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ, এগুলো বেশি। ডেঙ্গু, ম্যালেরিয়া, অপুষ্টি, ডায়রিয়া, টাইফয়েড, এগুলো বড় সমস্যা। আপনি যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, ওইটা প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না। তো দুইটা একই সাথে করবেন, আবার বাজেট দেবেন 5%, কেমনে করবেন? পারবেনই না। আপনার 5 লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন, তো রাষ্ট্র চালাইবেন কেমনে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করবো। কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না, আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72 সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে, তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না, তো সরকার করলে কি করবেন? স্যাম্পল তো এখনই দেখাইতেছেন, তাই না? যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতেও কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেন, হবেনি। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল, আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই। কেউ তো করাপশন করেনি, তারপরেও বেড়াচেরা করে ফেললো, কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাঁশি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ,
ইউটিউবাররা আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না। আপনার দলের বাম, আওয়ামী লীগ আর ৭২-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন, জনতার শক্তিকে ধারণ করেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন, দেশ এবং জাতি উপকৃত হবে। ইনকিলাব জিন্দাবাদ।